This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শুভজিৎ। এখন চিন্তার নাম এসআইআর। পরিবেশ পরিস্থিতি আরও জটিল করছে নানা মুনির নানা মত। ভোটার তালিকা সমীক্ষার সঙ্গে জুড়ে যাচ্ছে নাগরিকত্বের মতো স্পর্শকাতর বিষয়, যা জুড়ে যাওয়ার কথা নয় আসলে। এরই মধ্যে হাইকোর্টে আবেদন জমা পড়ল। সিএএ আবেদনের নথিকে এসআইআর এ মান্যতা দিতে হবে এই দাবিতে। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এদেশে এসেছেন, হিন্দু শরণার্থী হিসেবে সিএএতে আবেদন জানিয়েছেন, কিন্তু আপনার নাগরিকত্বের আবেদন কি গ্রাহ্য হবে এসআইআর এর ক্ষেত্রে? নাগরিকত্ব যবেই পান ভোটার থাকতে পারবেন? নাগরিকত্বের আবেদন জানিয়েই কি ভোট দেওয়ার অধিকার পাবেন? এই আশঙ্কা যখন অনেককে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন সিএএ বা নাগরিকত্ব আইনে আবেদনের রসিদ এসআইআর এর জন্য গণ্য করার আর্জি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। অনুপ্রবেশকারী ভুতুরে ভোটার নিয়ে বিতর্কের আবহে এই মামলা করেছে আত্মদ্বীপ নামে একটি এনজিও। তাদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে 2019-এ। বহু শরণার্থী আবেদন জানালেও এখনও নাগরিক হতে পারেননি। মামলাকারীদের দাবি, এর ফলে গভীর সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। আমার কাছে ডকুমেন্ট রয়েছে যেখানে 6 মাস এমনকি 11 মাসেরও ডকুমেন্ট রয়েছে, যেখানে হিয়ারিং হওয়ার পর তারা ডকুমেন্ট পাননি। তো আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রতিবেশী দেশে ধর্মীয় কারণে নির্যাতিতদের বা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেব, সেখানে তাদেরকে আমরা এই মান্যতা দিতে পারি না। এসআইআর এর আবহে নাগরিকত্ব ইস্যুটি ক্রমশই ঘোরালো হচ্ছে। চলছে মতুয়াদের আন্দোলন, সঙ্গে বিজেপি তৃণমূলের চাপানুতোর। বিজেপি ক্যাম্প খুলে আশ্বাস দিচ্ছে সিএএতে আবেদন করলে কোনো সমস্যা নেই। আমার সমাজের মানুষ, একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না, আজকের গ্যারান্টি, মোদী সরকারের গ্যারান্টি। মতুয়া ঠাকুরবাড়িতে এই ক্ষোভের সুর উচ্চ স্বরে বাজছে। ওপার বাংলার মানুষ, যারা দেশভাগের বলি হওয়া মানুষ, শুধু মতুয়া নয়, সমস্ত স্তরের দেশভাগের বলি হওয়া মানুষ, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমরা কে কী করছে সে বিষয়ে আমাদের কোনো নজর নেই এবং সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই প্রসঙ্গে তৃণমূল তাদের অবস্থান বজায় রেখে পাল্টা বিজেপিকে নিশানা করেছে। ভোটার লিস্টের মাধ্যম দিয়ে সিটিজেনশিপ ডিসাইড করা যায় না। সিটিজেনশিপ ডিসাইড করার জন্য আন্ডার দি সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে প্রভিশনস রয়েছে। ইলেকশন কমিশন ক্যানট ইনক্রোচ আপন দ্যাট অ্যাক্ট। তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। ভারতের স্বচ্ছ ভোটার তালিকা চাই। সমস্ত নাগরিক যাতে বাধাহীন চাপমুক্ত হয়ে ভোট দিতে পারেন, সেটাও নিশ্চিত করা চাই। এই পথটুকুর মাঝেই যাবতীয় জটিলতা। বৈধ নাগরিক মানে বৈধ ভোটার, কিন্তু নাগরিক হতে চাওয়া শরণার্থী কি বৈধ ভোটার? এই যে এনআরসি এবং সিআইএ অ্যাক্ট দুটোতে, এই অ্যাক্ট দুটোর সম্মুখে লোকেরা কুয়াশাচ্ছন্ন, সম্পূর্ণ কুয়াশাচ্ছন্ন, কিছুই জানে না। এবার আইনের পথ ধরে এই জটিলতা কতটা দূর যায়, এখন সেটাই দেখার। অনির্বাণ সিনহার রিপোর্ট, টিভি 9 বাংলা। অনুপ্রবেশকারী সন্দেহে বাংলার কারাগারে বন্দী হিন্দু শরণার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবি নিয়ে এসআইআর এর এই আবহে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে আদালত। অন্যদিকে এই ইস্যুতে ক্রমশ তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। একদিকে আইনি লড়াই, আরেকদিকে রীতিমতো পথে নেমে আন্দোলন। গতকাল জলপাইগুড়ির মেটেলির উদাহরণ তো আপনারা দেখিয়েছিলেন। বাংলাদেশে হিন্দু বন্দীদের পুলিশের হাত থেকে ছাড়াতে পথে বিজেপি। তবে জলপাইগুড়ির মেটেলি একমাত্র উদাহরণ নয়। এসআইআর নিয়ে গোটা বাংলা যখন তোলপাড়, তখন এখানকার জেলে বন্দী বাংলাদেশি হিন্দু যাদের অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেল মুক্তির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। সেই আবেদন গ্রহণ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশি হিন্দুদের আটকে রাখা হয়েছে, তার জন্য আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম, সেটা কনসিডার করেনি রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইন্টারিম অর্ডার দিয়েছেন একটা, যে কজন জেলে আছেন আটকে তাদের সঠিক তথ্য কোর্টের মধ্যে 2 সপ্তাহের মধ্যে দিতে রাজ্য সরকারকে বলেছেন। কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে আপনাদের 1 সেপ্টেম্বর 2025 যে নোটিফিকেশন ছিল সেটা ইমপ্লিমেন্ট কীভাবে করবেন সেটাও জানাবেন। 2026-এর ভোটের আগে হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে বিজেপি। গত বছর বাংলাদেশে অশান্তির কারণে সংখ্যালঘু হিন্দু যারা এদেশে পালিয়ে এসেছিলেন তাদেরও বড় ভয় দিচ্ছে গেরুয়া ব্রিগেড। কিচ্ছু চিন্তা করতে হবে, সিএএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি, সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব। বিরোধী দলনেতার এই মন্তব্যকে ঘিরে জোর শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। বিজেপির ন্যারেটিভ ভোতা করতে পাল্টা চক্রান্তের তত্ত্ব খাড়া করছে তৃণমূল শিবির। মেইন টার্গেট বিজেপি যত এসছে, মানে 71-এ যারা এসছে, পরে যারা এসছে, তাদেরকে নাম সব বাদ দিয়ে দেওয়া, মানে বাঙাল যারা আছে তাদের সব নাম বাদ দিয়ে দেওয়া। আর নাম কাদের ঢোকানো? ইউপি বিহার থেকে যত আছে তাদেরকে নাম ঢোকানো। ভারতীয় জনতা পার্টি বাংলাদেশি হিন্দু শরণার্থীদের প্রতি দায়বদ্ধ ছিল এবং সেই দায়বদ্ধতা ভারতীয় জনতা পার্টি রক্ষা করবে, এটাই হচ্ছে মূল নির্যাস। এত রকম ভাবে বাংলাদেশের হিন্দুদের নামটাকে ব্যবহার করা হয় এই সরকারের আমলে। তারা নাকি সিএ নাকি করেছে, 2019-এ নাকি সিএ পাশ করিয়েছে বাংলাদেশের হিন্দু শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। তারপরে হিন্দু শরণার্থীরা ভারতের একটার পর একটা জেলখানায় বন্দি অবস্থায় পচে মরছেন। এর থেকেই বোঝা যায় মোদী সরকারের কথার সঙ্গে ওদের কাজের বা বাস্তবের মাটির যে বাস্তবতা তার ফারাক। এদিন বিহারের পূর্ণিয়ায় গিয়ে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ভোট ব্যাংক রাজনীতি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন केंद्रीय स्वराष्ट्र मंत्री। किसी भी राज्य का सीएम या देश का पीएम कौन हो, वो निर्णय इस देश के नागरिक न हो ऐसे लोग करेंगे क्या? किस तरह से देश सुरक्षित रहेगा, किस तरह से हमारा लोकतंत्र सुरक्षित रहेगा? विपक्ष के लिए ये वोट बैंक का मुद्दा है, हमारे लिए हमारी लोकतंत्र की सुरक्षा का, देश की सुरक्षा का मुद्दा है। এই বিরাট উপমহাদেশ, এখানে কে শরণার্থী নয়, চাল থেকে কাঁকড় বাছা সহজ নয়। অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতির ঘূর্ণিপাকে এসআইআর এর মূল উদ্দেশ্য পথ হারাবে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, একটা তথ্য দেব, আর তথ্য দেওয়ার পর আপনারাই চিন্তা করবেন যে এটাকে কি বলবেন, দুধে চোনা নাকি চোনায় ভরা দুধ। দেখুন, এসআইআর শুরু হয়ে গেছে, আর কসবার বেনিয়মের যে মুক্তাঞ্চল, সেই গুলশান কলোনিতে ঝাঁকে ঝাঁকে বহিরাগতর খোঁজ মিলেছে। আরে এরাই তো গুলশান কলোনির গুপ্তধন, যাদের বড় অংশই রেসিডেন্ট নন, মানে বাসিন্দা নন, তারা বসবাসকারী। গোলমেলে গুলশানের বাঁকে বাঁকে গোজামি। দেখুন, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে। খড়ের গাদা থেকে সুচ খোঁজা বরং এর থেকে সোজা। গলি ঘুজি ঘিঞ্জির মধ্যে শয়ে শয়ে হাজারে হাজারে লোক, কিন্তু তার মধ্যে ভোটার কোথায়? এই যে গুলশানে গরমি, প্রায় সবাই বাইরের লোক। কারো বাড়ি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে, কেউ উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, কেউ আবার কয়েকশো কিলোমিটার দূরের বিহারের নওদার। কসবার গুলশান কলোনিতে এসআইআর এর ছাঁকনি শুরু হওয়ার পর চক্ষু চড়ক গাছ বিয়েলো। কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম? কোথায় ভোটার? এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে। অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। এখন তো 300 ফর্ম আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আবার 300 ফর্ম আসবে, ওর মধ্যে চেক করব, আরও 10টা হতে পারে, না 5টা হতে পারে। ভোটারের সাক্ষাৎ পেতে বহিরাগতদের হদিশ গুলশান কলোনির অলিগলিতে। কসবা বিধানসভার গুলশান কলোনিতে রয়েছে 301, 302, 303 পার্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই এলাকায় কোনো বুথ নেই। ভোটারদের যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরের চৌবাগায়। কলকাতা পুরসভার তথ্য বলছে গুলশান কলোনিতে 1,85,000 মানুষের বাস, কিন্তু নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এর মধ্যে ভোটার 3,200-র বেশি। অর্থাৎ যত লোকের গুলশান কলোনিতে বাস, তার 2% কম ভোটার। এমন উদাহরণ তো হাতে নাতে। हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग
2024 में लोग जैसे शादी हुए तो इधर ही है। हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। এমনই অনেক মুখ রীতিমতো ঘিরে বসেছেন গুলশান কলোনিতে, আর তার জেরেই নাকি যত দুষ্কর্ম। কিন্তু কেউই প্রায় ভোটার নয়, এবং সেটা বছরের পর বছর, দশকের পর দশক ধরে। একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। বিরোধীরা বলছে এরপর বহিরাগত যোগের অভিযোগ ওড়াতে পারবে শাসক দল। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। গুলশান কলোনি যে ওয়ার্ডে, সেখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নানা যুক্তি তৈরি। গুলশানে হয়তো একজন দুজন আছে, তো তার মানে এই নয় যে গুলশান কলোনিতে প্রত্যেকেই একই রকম বলে তাগিয়ে দেওয়া যাবে। গোলমেলে গুলশানে বিন্দু বিন্দু দিয়ে কি ভোটারের সিন্ধু হবে? এসব শুনে মিটিমিটি হাসছে তথাকথিত বাসিন্দারা। গুলশানের গুপ্তধন মিলবে কবে? সায়ন্ত ভট্টাচার্য ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। নাম তার নিখিল, রাজনীতিতেও তিনি যেন নিখিল বিশ্বের বা নিখিল ভারতের বলতে পারেন। বিজেপি তার নাম বিএলএ হিসেবে পাঠিয়েছে, আবার সেই লোকই তৃণমূলের ক্যাম্পে বসেছে। ফুলে ফুলে আজব রং মিলান্তি উত্তর 24 পরগনার জগদ্দলে, আর নদীর ওপারে মানে হুগলিতে আরেক রং। এখানে এক বিএলও মানে সরকারি অফিসার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই গিরিশ মহাপাত্রের মতো সিপিএম এর বিএলএর বাড়িতে বসে ফর্ম সাজিয়ে দিচ্ছে। বিজেপির ভেতরেও যায় না, কোনো মিটিং মিছিলে যায় না, কোথাও যায় না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি। ধাঁধায় পড়ে যাচ্ছেন তো? বিজেপির বিএলএ কিনা তৃণমূলের ক্যাম্প আলো করে বসে আছেন। উত্তর 24 পরগনার জগদ্দলে আজব কাণ্ড কারখানা, ফুলে ফুলে মিশে গেছে। একসময় তৃণমূল করতেন নিখিল দাস, 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে আবার পুরনো দলে ফিরে আসেন। দল বদলালেও বিজেপি যে তাকে মন থেকে ফেলে দেয়নি, তাই জগদ্দল বিধানসভায় বিএলএ হিসেবে তার নাম জল করছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুই ফুলই দাবি করছে ভয় দেখিয়ে নাকি অন্য ফুল তাকে দলে টেনেছে। নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে, এর মধ্যে কিছু বলার নাই, ভয় খাওয়াচ্ছে। ও ভীত সন্ত্রস্ত হয়ে চলে এসেছে। ও বলতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস করি, কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি, তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে। বিএলও কোন দলে তা নিয়ে জগদ্দলে শোরগোল। হুগলির বৈদ্যবাটিতে এই বিএলওর ভাবগতিক অনেকের কাছে ভালো ঠেকছে না। সিপিএম এর বিএলএর বাড়িতে বসে এনুমারেশন ফর্ম গোছাচ্ছেন কিনা সরকারি বুথ লেভেল অফিসার, ভিডিও পোস্ট করে এমনই তো দাবি তৃণমূলের। এই ফর্ম যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এজেন্টের বাড়িতে বসে কোনো এসডি অফিস মারফত যে বিএলও তারা যদি একটু শর্টিং করে, সেক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ছিছি পড়ে যেতে বিএলও বা সিপিএম নেতা যুক্তি সাজালেন বটে, কিন্তু তাতে হোমওয়ার্কের বড়ই অভাব। আমি সরকারি রোগী, আমার প্রচুর কষ্ট হচ্ছিল, এসে আমি ফর্মগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম। উনি যে ফর্মগুলো পেয়েছেন সব তো এদিক ওদিক করে মানে ছড়ানো ছেটানো আছে, সেইগুলো বসে একটুখানি রেখেছি। এরপর রঞ্জনা আর সিপিএম নেতার বাড়িতে আসবেন, নাকি পাড়ার দাদাদের ভয়ে এ পথ এড়িয়েই যাবেন? অনন্ত চট্টোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আজকের আরো একটা বড় খবর, দত্তাবাদে সোনার ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হয়েছে রাজগঞ্জের সেই ভিডিও ড্রাইভারকে। ভিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রাজুর বাড়ি রাজারহাটে। উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় তুফান থাপা নামে আরো একজনকে। ধৃতদের দুজনেরই 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতে। আদালতে সওয়াল জবাবে উঠে এলো রাজগঞ্জের ভিডিওর প্রসঙ্গ। খুনের মামলায় ভিডিওর যোগ রয়েছে, ভিডিও জড়িত, তার ফুটেজ মিলেছে। আদালতে দাবি সরকারি আইনজীবী 6 জন মিলে সোনার ব্যবসায় দেহ ফেলেছিল, এমনটাই সূত্রের খবর। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কেটে গেছে 12টা দিন। স্বপন কামিল্লা খুনের ঘটনায় রাজগঞ্জের ভিডিও কেন এখনো গ্রেপ্তার নয়? প্রশ্ন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারের তরফে। মূল অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন প্রভাবশালী হওয়ার জন্যই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন দাঁতনের নীলদার বাসিন্দা স্বপন কামিল্লার পরিবার।
প্রশাসনিক আইনত যে ব্যবস্থা, একমাত্র যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি বিডিও, এই কি প্রশাসন ঢিলেমি করছে? হ্যাঁ, প্রশাসন তো কিছু নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আমি দাবি ইয়ে করবো না, নিশ্চয়ই করবো, কষ্ট হবে না। আপনি কষ্ট হবে না, তাকে শাস্তি যেরকম হয়, যেরকম ছেলের হয়েছে, তারপরে আর যার হবে হবে, উচিত মতো শাস্তি যেরকম হয়। এদিকে আবারও খবরে সন্দেশখালী, ফের নারী নির্যাতনের অভিযোগ সেখানে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে। মাথায় পিস্তল ঠেকিয়ে শ্লীলতাহানি করা হয়েছে, ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ করা হচ্ছে। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা, আর তারপর থেকেই মহিলাকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ উঠে আসছে। ভয়ে আতঙ্কে বাড়ি ছেড়ে এতদিন বাপের বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা, এদিন বাড়ি ফিরতেই রাস্তায় মহিলাকে ধরে অত্যাচার চলে, এমনটাও অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কংগ্রেস নেতা। অভিযোগটা হচ্ছে আজ থেকে 1 বছর আগে 20/4/2024 সালে একটা মোকদ্দমা করেছিলাম। সেই মোকদ্দমা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। কালকে যখন বাড়ি 5টার দিকে আমি বাড়ি ফিরছিলাম, তখন এসে আমাকে মাথায় পিস্তল রাখে এবং কেস যদি না তুলে নেই আমাকে পিস্তলের যতটা গুলি আছে সব আমার পরিবারের কাজে লাগাবো এবং নানা রকমভাবে হাত ধরে টানাটানি করে এবং ভয়ভীত দেখায়। আমি প্রাণ ভয়ে পালাতে থাকি। পরবর্তীকালে আজকে গিয়ে আমি একটা অভিযোগ দায়ের করি। আজকে প্রায় উত্তক্ত করছে এবং মামলাটা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এর পরিবারবর্গকে খুন করে দেবে এরকম বলছে, আর ওর হয়ে যে সাক্ষী দেবে তাদেরকেও উনি একটা হুমকি দিয়েছেন। গতকাল উনি আমাকে ফোন করেছিলেন, যিনি অভিযোগ করছেন তিনি হচ্ছেন একজন গ্রাম পঞ্চায়েতের সমিতির সদস্য, আর যার বিরুদ্ধে করছেন তিনি একজন স্কুল টিচার এবং তিনি হচ্ছেন একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য। তো এখন সবেমাত্র মোকদ্দমাটা হয়েছে, তদন্ত চলছে। আমি তো জানি না এরকম কোনো কিছু, তো জানি না এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। এটা মিথ্যা মামলা ছিল, আদৌ থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা। হ্যাঁ, দলকে তো জানাবো। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এরকম কোনো নজির তো নেই। ফের শহরে টাকার পাহাড়, মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে উদ্ধার বিপুল টাকা। ইডি অভিযানে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুজয়। কোথায় তল্লাশি চালানো হয়েছিল, কত টাকা উদ্ধার হয়েছে, কোথা থেকে উদ্ধার হয়েছে? দেখো, গতকাল সকাল থেকে প্রায় 2 থেকে 3টে জায়গায় এটি এক জায়গায় তল্লাশি চালিয়েছে। মূলত মানব পাচারে যে মামলা হয়েছিল সেই মামলায়, এবং মানব পাচারের মামলায় যারা অভিযুক্ত তাদের বাড়ি এবং অন্যান্য যে ব্যবসায়িক স্থান রয়েছে সেখানে তল্লাশি চালিয়ে 1,00,00,000 টাকা নগদ উদ্ধার করেছে এবং এছাড়াও 2টি দামি গাড়ি উদ্ধার করেছে, সেগুলির দামও প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। ইডি সূত্রে আরো জানা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে, যে টাকা তারা বাজেয়াপ্ত করছেন এবং তার পাশাপাশি এই টাকা আর কোথায় কোথায় কেটেছে সেগুলিও তারা দেখছেন। এর আগে তুমি জানো পুরসভা নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 3.5 কোটি টাকা নগদ ইডি বাজেয়াপ্ত করেছিল, আর এবার আবার 1 কোটি টাকার বেশি অঙ্কের টাকা নগদ বাজেয়াপ্ত করার ফলে একাধিক দুর্নীতির মামলায় ইডির সক্রিয়তা বাড়ছে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতির টাকা লুকিয়ে রাখা হয়েছে সেই টাকা উদ্ধারের অঙ্ক কিন্তু ক্রমশ বেরিয়ে চলেছে। ধন্যবাদ। আচ্ছা অনির্বাণ, আগামীকাল তো সানডে, রবিবার, তুমি কি কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ যেতে চাইছো? কিছু হলে যেতাম আরামবাগ, কিংবা পূর্ব বর্ধমানে যারা থাকেন এই মুহূর্তে তারা কি পূর্ব মেদিনীপুরে সড়ক পথে যেতে চাইছেন? আপনাদের কেন এই প্রশ্নটা করছি তার উত্তরটা দিয়ে রাখি। একটা হিন্ট কিন্তু অনির্বাণ দিয়ে দিয়েছে, কারণ আপনি সড়ক পথে যেতে গেলে আপনাকে মাঝে অন্তত 3 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। রাজারহাটে সেতু ভেঙে বাস খালে পড়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর তারপরেই আরামবাগে রামকৃষ্ণ সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সও ব্রিজের ওপর উঠতে পারছে না। বাক্স প্যাডটা টানতে টানতে তিতি বিরক্ত মানুষগুলো বলছেন এর থেকে ব্রিজ না থাকলেই ভালো হতো। আচ্ছা, সেই দীর্ঘশ্বাস কি প্রশাসনের কানে পৌঁছচ্ছে? এর থেকে বাঁশের সাঁকো করে দিলে মানুষ আরো শান্তিতে এবং নিরাপদে পার হতে পারতো। বিরাট হ্যারাস বলতে গেলে, আগে থেকে জানলে আমরা আসতাম না। এত লাগেজ নিয়ে সেই তো খুব কষ্ট হচ্ছে, আমরা জানতাম না তো যে এরকম অবস্থা হবে। ব্রিজ না থেকে সাঁকো থাকলে যেন ভালো হতো, এতটা ঝঞ্ঝাট পোহাতে হতো না। ব্রিজ বন্ধ,
তা বলে অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হবে না? দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতুর ভয়ঙ্কর অবস্থা। আরামবাগের পথের আরাম অনেক আগেই কেড়েছে। সেই অগাস্ট থেকে ভাঙাচোরা অবস্থা ৬৫ বছরের এই গুরুত্বপূর্ণ সেতুর। ২ মাস সেতুতে বন্ধ করা হয়েছিল বাস চলাচল। এরপরেই বাস ধর্মঘট এবং বাস মালিকদের চাপে ভাঙা সেতু খুলে দেওয়া হয়। আর এদিকে শুক্রবার রাজারহাটের রেলিং ভেঙে বাস খালে পড়ে যায়। তাই আর ঝুঁকি না নিয়ে রামকৃষ্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধই করে দিল প্রশাসন। দক্ষিণবঙ্গের 5টি জেলার গাড়ি এইখানেই থামিয়ে দেয়া হচ্ছে। আর এখান থেকে মানুষজন, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা নেমে ঠিক এইভাবেই হাঁটা পথে যাতায়াত করছে। আরামবাগের এই সেতু ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতায় যাতায়াত করা যায়। সেই ব্রিজে এখন নো এন্ট্রি। অগত্যা ভারী ভারী ব্যাগ নিয়ে প্রায় 3 কিলোমিটার হাঁটতে হচ্ছে যাত্রীদের। চরম ভোগান্তির জেরে তাঁরা আগলহীন। আসল কাজ তো কেউ করে না, শুধু রাজনীতি হয়। রাতারাতি ব্রিজ হচ্ছে আর এটা হচ্ছে না সামান্য একটা কাজ। টোটো সেটাও বন্ধ, বাইক সেটাও বন্ধ হয়ে যাবে। তা মানুষ এভাবে হেঁটে চলে কি মানুষের তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবে? ব্রিজটাকে পাশ দিয়ে নতুন করে না তৈরি করলে ব্রিজের এরকম কন্ডিশন 12 মাস থেকেই যাবে। এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এখন যা কন্ডিশন হয়ে গেছে, বহু মানুষ মারা যাবে। যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে পড়তে পারে। বিরোধীদের অভিযোগ, সেতু বন্ধ করে আসল সমস্যাটা জিইয়ে রাখা হয়েছে। 3 দিনের নাম করে 3 মাস হয়ে গেল। গয়াঙ্গচ্ছ ভাব, কোনো হেলদোল নাই। দায়ী মুখ্যমন্ত্রী নিজে, পূর্তমন্ত্রী নিজে, পৌরসভা। ব্রিজের ব্যাপারটা তো খুব তাড়াতাড়ি শেষ, কাজ চলছে, হয়ে যাবে। যত তাড়াতাড়ি হয় প্রশাসন তার জন্য সচেষ্ট আছে। এলাকাবাসীরা বলছেন, দ্রুত নতুন ব্রিজ না হলে এই সমস্যা মিটবে না। কিন্তু টাকা আসবে কোথা থেকে, তারও সংস্থান দিয়েছেন এক যাত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে টাকাগুলো গেছে, সেই টাকাগুলো সোনা দিয়ে ব্রিজ হয়ে যেত। আর দরকার নেই কিছু। সহ্যেরও একটা সীমা থাকে। আরামবাগের মানুষ আর পারছেন না। আর সেতু যদি বলতে পারতো তার নিচ থেকে কিভাবে দেদার বালি চুরি ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে তাকে খরচের খাতায় ফেলে দেওয়া হলো, সে কথা কি আর সামনে আসবে? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে যে খবরটা দেব, আপনি বলতেই পারেন যে গরুকে নিয়ে গরুর রচনা, যার কুশীলব কিছু পাচারকারী। হাসনাবাদের একের পর এক গরু রাতের অন্ধকারে পৌঁছে গেল ক্যানিং। কয়েক কিলোমিটার তাড়া করে পাচারকারীদের ধরল জনতা। অন্যদিকে বেপরোয়া গরুর গাড়ি ধাক্কা মারল লরিতে। বর্ধমানে আবার অ্যাম্বুলেন্সের গতির ধাক্কায় কপাল জোরে বাঁচলেন পথচারী। দোকানপাট আস্ত অবস্থায় ছিল না। কার্যত শীতঘুমে গরু পাচারে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত, কিন্তু পাচারকারীরা তো ঘুমিয়ে নেই। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাসনাবাদ থেকে গরু পাচারের ছক, একেবারে সিনেমার কায়দায় গরু চোরদের তারা। গরুর মালিকরা গাড়ি নিয়ে ধাওয়া করে, পিছু নেয় পুলিশও। উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে মিনাখা পৌঁছে গার্ডরেল ভেঙে পালায় দুষ্কৃতীরা। শেষমেশ ক্যানিং অটো স্ট্যান্ড এলাকায় গরু বোঝাই বেপরোয়া গাড়ি ধাক্কা মারে লরিতে। 3 জন পগার পার হলেও 2 জনকে ধরে ফেলে পুলিশ ও জনতা। সরবেরিয়া এসে ও আবার একটা গার্ডরেল ওই গার্ডরেলটা আমাদের গাড়ি ওভারটেক করেছে, লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল। ওই গার্ডরেল উড়ে গিয়ে আমাদের গাড়িতে গিয়ে পড়লো, অবস্থা খারাপ। পুলিশের তারপর পিছনে মিনাখানা আসলো, ও ক্রস করে আসার চেষ্টা করছিল, তখন পুলিশ গাড়িকেও ফেলে দেওয়ার চেষ্টা করছিল। গরু পাচারের তদন্তে প্রথমে বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে জালে তোলে সিবিআই। পরে ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে ইডি। তাদের জেরা করে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। একে একে সবাই জামিন পেয়ে যান। এই নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। আর এই 2025-এও চলছে এক 24 পরগনা থেকে আরেক 24 পরগনায় গরু পাচারের রমরমা কারবার। দুর্ঘটনার জেরে একটি গরু মারা যায়। আমি তখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেশিকুল না পেয়ে গাড়ি যখন চলে আসে, আমি তখন এই গাড়ি নিয়ে তাড়া করি আমার এই আত্মীয় নিয়ে, এবং থানাকে ইনফর্ম করি। বর্ধমানে আবার বেসামাল অ্যাম্বুলেন্স চালকের তাণ্ডব। বেপরোয়া অ্যাম্বুলেন্স পিষে দিল পথচারীকেই, ধাক্কা মারল দোকানে। মৃত্যু শুধু আমার রোগীর জীবনদায়ী পরিষেবার জন্য। তো এই গাড়ির যে ড্রাইভার, তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। কাদের হাতে পড়ছে অ্যাম্বুলেন্স?
পাচারের গরুর ম্যাটাডোরের আড়ালে কারা, 2 জেলায় তোলপাড়। অভিজ্ঞান নস্কর ও মনোদোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। রদ বদলে ব্যাপক গোল, কেউ ঘুরিয়ে নেতৃত্বের দিকে হাঁক ছাড়ছেন, তো কেউ অভিমানী, কেউ যেন ভিতরে ভিতরে জবাব দিতে তৈরি হচ্ছে। পুরসভাগুলোতে তৃণমূলের মুখ বদল ঘিরে পুরোদস্তুর নাটক, আপনি বলতে পারেন একে এক কথায় ম্যান মেড চেয়ার বিদ্রোহ। সাংগঠনিক পরিবর্তন দলকে শক্তিশালী করার জন্য, আর অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তন মানুষকে উন্নত পরিষেবা প্রদানের জন্য। কালকে রাত্রে মৌখিকভাবে টেলিফোনে নির্দেশ এসছে, দুপুরে লিখিত নির্দেশ আসবে। সমস্ত পৌরসভাগুলো হচ্ছে ছাপ্পা চেয়ারম্যান, ছাপ্পা কাউন্সিলররা ওদের জিতেছে। কাঁথি পুরসভার নির্বাচনেও কি হয়েছে কাঁথির মানুষ প্রত্যক্ষ করেছে। আসলে মানুষ বুঝিয়ে দিয়েছে গত লোকসভা নির্বাচনে যে তাদের মন মানসিকতা কাদের দিকে। স্বচ্ছতার সঙ্গে দলটা করি, এখনো করি। আমার একটাই বক্তব্য, যখন দল করবো না, যখন যাতে কেউ কিছু বলতে না পারে, এটাই আমি চাই। হয়তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি কেউ বলছে না, কেন যে চেয়ারম্যান হবে তার বিরুদ্ধে বললে আমি কাজ পাবো না, ওয়ার্ডের কাজ পাবো না, এরকম অনেক কিছু অনেকে মুখ খুলছে না। পৌরসভায় মুখ সরিয়ে চেয়ারম্যান সরিয়ে কিছু লাভ হবে না। মানুষ জানে যে এই সমস্ত অযোগ্য, যে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়। আজকে আরো একটা সোনায় বাঁধানো ফ্রেম। শিলিগুড়ির রিচা সাফল্যকে 19 বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবির তরফ থেকে। ইডেন গার্ডেন্সে সিএবির অনুষ্ঠানে রিচাকে বঙ্গভূষণ সম্মান মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি দেওয়া হলো শিলিগুড়ির মেয়েকে। বিশ্বকাপ ফাইনালে 24 বলে 34 রান করেছিলেন রিচা, আর তা মাথায় রেখে 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার সিএবি। সোনা ও রূপোর তৈরি ব্যাট ও বল উপহার দেওয়া হয় রিচাকে। রিচাকে সংবর্ধনা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী।